হসপিটালের করিডোর দিয়ে হন্তদন্ত হয়ে ছুটছে সিরাত ও আবরাজ। দুজনের মুখাশ্রিতেই এক গম্ভীর ভয়ার্ত ভাব ফুটে উঠেছে। রিসিপশনে বসে থাকা মেয়েটা প্রায় বিচলিত হয়ে বলল, আপনারা সুজিতের গার্ডিয়ান? সিরাত চটপট জবাব দেয়, জি। ওকে কোথায় নেওয়া হয়েছে? আমার সাথে আসুন। সিরাত আর আবরাজ যাচ্ছিল। ওমন সময় কলটা এলো। আবরাজ পিছে পড়ে গেল। রুশি কল করেছে। রুবির কোনো খোঁজ পেয়েছ? শান্ত হও রুশি। পাইনি, তবে পেয়ে যাব। এমন পরিস্থিতিতে শান্ত কি করে হব? আমার মাথা কাজ করছে না। মা সবে ফোন করে জানিয়েছে আমায়। আমি এখনো ভার্সিটি থেকে বের হতে পারিনি। হাত পা অবশ হয়ে আসছে। রুবি ছোট মানুষ, স্বভাব আর জ্ঞানে বড় কাঁচা। না জানি কি অবস্থায়। রুশি, কেঁদে লাভ হবে বলতে পারো? তুমি বরং চাচির কাছে যাও। আমি দেখছি। কান্না থামায় রুশি। তুমি কোথায়? তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না আবরাজ। একটু ভেবে নিয়ে বলল, রেল স্টেশনের দিকে যাচ্ছি। আমি বুঝতে পারছি না কি করব। চাচির কাছে যাও। তোমার সাপোর্টটা ভীষণ জরুরি। আইসিইউ রুমে শুয়ে আসে সুজিত। মুখে অক্সিজেন মাস্ক। ছেলেটার গঠন বেশ ভালো। হাতের বেশিগুলো ফোলা। বোঝা যায় নিয়মিত জিম করে। এমন ছেলেটা যখন হসপিটালের বেডে জীবন মরণের লড়াই করে তখন বলতেই হয় নিঃশ্বাসের ভরসা নেই। আবরাজ প্রবেশ করতেই ব্যথা নিয়ে তাকায় সিরাত। সুজিতের এই অবস্থা ওকে দ্বিধায় ফেলে দেয়। ডাক্তারের সাথে কথা বলতে হবে। ওর বাবা মা যখন জানতে পারবে তখন কি হবে আমি সেটাই ভাবছি। ভাবলে আদৌ কি সমাধান হবে? যা হবার হবে। আগে সুজিতের বেঁচে ওঠা দরকার। তাছাড়া আমরা জানি না রুবি কোথায়, কি অবস্থায়। ভাবতে পারছো কত ধরনের ঘটনা ঘটতে পারে। নিরুত্তর আবরাজ। দুজনে করিডোর দিয়ে হেঁটে চলেছে। আবরাজের মুখের একাংশ বারবার ফুলে ফেপে উঠছে। মনে হচ্ছে রাগের চোটে ভস্ম করে দিবে সব। সারাদিনব্যাপী খোঁজার পর বাড়ি ফিরে আবরাজ। আনিসুল সাহেব ব্যবসায়িক কাজে দেশের বাহিরে। টিকিট পাননি বিধায় আজ আসতে পারছেন না। তবু পরিচিত বড় বড় আইনের লোকদের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। মাথায় হাজার চিন্তা। আবরাজের শুষ্ক মুখ দেখে ফের কেঁদে ফেললেন রেবেকা বেগম। মাকে সান্ত্বনা দেবার শক্তি নেই রুশির। কেঁদে কেটে সে নিজেও চোখ মুখের হাল করেছে বেহাল। আবরাজ বসল পাশে। মাথাটা ব্যথায় ফেটে যাবে যেন। চা করে দিব? না, থাক। চাচিকে খাওয়াতে হবে কিছু। না হলে অসুস্থ হয়ে যাবে। বুয়া এসেছিল, মা চলে যেতে বলেছে। রান্না হয়নি আজ। খাবার এনে দিচ্ছি। ঠিক আছে। সবে এসেছে আবরাজ। একটা ক্লান্তির শ্বাস ফেলে উঠতেই রুশির ডাক আসে। শোনো। হু। আমি ও আসি? অন্য সময় হলে আবরাজ বারণ করত। তবে আজ নীরব রইল। যাওয়ার পূর্বে মাকে ঘরে পৌঁছে দিল রুশি। ভদ্রমহিলার শরীরে যেন শক্তি নেই। রুগ্ন চেহারায় হুট করে নেমে আসা জল অনেকটাই বেমানান। অথচ এই জলের ক্লান্তি নেই। নেই কোনো অবকাশ। সুজিতের বাবার নাম সুফিয়ান করিম। ভদ্রলোকের পাওয়ার আছে। নামিদামি সব বিজনেসে শেয়ার থাকাতে লোকজন ও চিনে ভালো। আবরাজ আর সিরাত বলেছিল সুজিতের ঘটনা যেন এখন না জানানো হয়। যদিও এটা অন্যায় তবু এই নিয়মেই চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা আর হল না। ঘটনার ২৪ ঘটনা পেরানোর পূর্বেই সুফিয়ান করিমের কাছে খবর পৌঁছে গেল। তখন সিরাত আর আবরাজ রুবিকে খোঁজাতে মত্ত। ওমন সময় এলো কলটা।
সুফিয়ান করিম হসপিটালে এসেছেন। এক প্রকার ভাঙচুর শুরু করে দিয়েছেন। ওনার ভাষ্যমতে এই হসপিটাল অযোগ্য। তাছাড়া ছেলেটা হসপিটালের বেডে শুয়ে। বাবা মাকে না জানানোটা অন্যায় নয়, বরং পাপ। ডাক্তাররা তবু রিকোয়েস্ট করল, এই অবস্থায় টানাটানি ঠিক নয়। চিকিৎসা চলছে। যদি কোনো প্রকার ত্রুটি লক্ষ্য হয় তখন আরও টেক কেয়ার করা হবে। এসব ছেলে ভোলানোর কথায় রাজি নন তিনি। ছেলেকে 1 সেকেন্ডের জন্যও রাখবেন না সস্তার এই হসপিটালে। খবরগুলো শুনে সিরাত তৎক্ষণাৎ চলে এলো। সুফিয়ান করিমের সামনে আসতেই ক্ষোভটা মেটালেন। তোমার সাহস কি করে হয় আমার ছেলের খবর আমার থেকে লুকানোর? স্যার প্লিজ শান্ত হন। আইসিইউ রুমে আমার ছেলে, আর তুমি বলো শান্ত হতে। আমি বুঝতে পারছি বিষয়টা, তবে দেখেন ঘটনা ছোট নয়। এবার চটে গেলেন সুফিয়ান করিম। সিরাতের দিকে লাল চোখে তাকিয়ে বলে, দেখে নিবে সবাইকে। যত দূর যাওয়ার প্রয়োজন যাবেন তিনি। ক্রমশ জটিল হচ্ছিল পরিস্থিতি। সিরাত বুদ্ধি খাটায়। আপনি কি মনে করেন পুলিশ প্রশাসন আপনার ছেলের পক্ষে যাবে? ভিকটিম কিন্তু এখনো নিরুদ্দেশ। ওই মেয়েটা ভিকটিম? ফালতু মেয়ে। ভিকটিম তো আমার ছেলে। হসপিটালের বেডে মৃত্যুর সাথে লড়াই করছে আমার বাবা। ভেঙে পড়লেন ভদ্রলোক। সিরাত বুঝে সবটা। তিনি একজন বাবা। সেই দিক থেকে ওনার আচরণ এক চুল পরিমাণ অযাচিত নয়। তবে পরিস্থিতি কি তা জানে না সিরাত। সবটা সামনে না আসা অবধি কিছু করা যাচ্ছে না। ফুটেজ দেখতে দেখতে আচমকা চেঁচিয়ে উঠল আবরাজ। স্টপ! ভিডিওটা পজ করেন। ভালোভাবে তাকিয়ে দেখে আবরাজ। রুবিকে চিনতে অসুবিধা হয় না। সাথে সুজিতও রয়েছে। ডিটেলস নিয়ে তৎক্ষণাৎ বাস স্টপ আসে আবরাজ। রাস্তায় সিরাতকে জানানো হয়েছে ঘটনা। সিরাত ওর পরিচিত এক পুলিশ আঙ্কেলকে ফোন করে জানায় সবটা। পুলিশ বাস স্টপে আসে। আবরাজকে সাথে নিয়েই বাস স্টপের এন্ট্রি চেক করে। ঢাকা টু চট্টগ্রামের দুটো টিকিট কাটা হয়েছিল সোমবার সন্ধ্যার। একই সময়ে আরও ৪৮ জন যাত্রী বাস টিকিট কেটেছে। এন্ট্রি চেক করে জানা যায় 2 জন যাত্রীই ঢাকা টু চট্টগ্রাম গিয়েছে। যদি তেমনই হয়ে থাকে তবে সুজিতের আহত দেহ ঢাকায় এলো কি করে? রাতে ফিরেনি আবরাজ। চোখে ঘুম নেই রুশির। বোনের চিন্তায় নাজেহাল। তার উপর প্রিয় মানুষটি এধার ওধার ঘুরে বেড়াচ্ছে ঠিকানাহীন ব্যস্ত শহরে। রুশি চাইলেও সঙ্গ দিতে পারছে না। বাসায় মাকে ফেলে রেখে এক চুলও যাওয়া সম্ভব না। রুশির শুকিয়ে যাওয়া চোখে ফের জল নামে। হাতের তালুতে মুছে কল করে। কোথায় আছো তুমি? সিরাতের সাথে আছি রুশি। কিছু প্রয়োজন? না, আসলে মা বলছিল তোমার কথা। ফিরবে না কাল? মনে হচ্ছে পারবো না। জানোই তো সুজিতের বাবা খুব রেগে। অবশ্য ওনার জায়গায় আমি হলেও তাই করতাম। রুবিকে কি পাবো না আমরা? এমন বলতে নেই। নিশ্চয়ই পাবো রুবিকে। ফুপিয়ে উঠে রুশি। মেয়েটার স্বভাবে কান্না নামক শব্দটি অস্তিত্বহীন প্রায়। সেই মেয়ে যখন কান্নায় ডুবে যায় তখন বলতে বাকি থাকে না কতখানি যন্ত্রণা যাচ্ছে। আবরাজ সান্ত্বনা দিতে পারল না। সিরাত খাবার নিয়ে এসেছে। আবরাজকে চুপ থাকতে দেখে বলল, কে? রুশি। এখনো কাঁদছে রুশি। নীরব এক গুমোট কান্না। সিরাত শ্বাস ফেলল। রাত প্রায় 2টো বাজে। রুশি। ঘুমাওনি এখনো? ঘুম আসবে কেমন করে? সুস্থ থাকতে হবে রুশি। তুমি এভাবে ভেঙে পড়লে বাকিরা ঠিক থাকবে কি করে? উত্তর করে না রুশি। সিরাত আরও বলে, ঘুমানোর ট্রাই কর। আবরাজকে সকালেই পাঠিয়ে দিব।
রুশি কিছুটা অপ্রস্তুত বোধ করে। কল রাখতেই আবরাজ বলে, কি বললে তুমি? বললাম তোমাকে পাঠিয়ে দিব সকালে। মানে? তুমি কি একা যাবে চট্টগ্রাম? হুম। কিন্তু সিরাত। শোনো, মনের অসুখ করেছে রুশির। তুমি না গেলে সারবে না। আমি পারব সবটা সামাল দিতে। চট্টগ্রাম শহরে আছে সিরাত। চেহারায় চিন্তার রেখা, মনে ভয়। পুলিশ খুঁজে যাচ্ছে, তবে কোথাও কোনো সন্ধান নেই। মেয়েটা নিজেই যাবে বলে স্থির করেছিল। আর তারপর শুরু হয় বিভিন্ন হোটেল, মোটেল খোঁজা। লাভ হল না। ফলাফল সেই শূন্য। হতাশাজনকভাবে বসেছিল বেঞ্চে। পাশে বসে সৌমিত্র। চিকন শ্বাসে ভরে উঠেছে চারপাশ। সিরাতের নরম তুলতুলে পা দুটো বালির সাথে খেলা করছে। চোখ সেখানেই। একটা বিতৃষ্ণা চাহনি। সৌমিত্র মন পড়তে পারে এমন নয়, তবে সিরাতের ক্ষেত্রে ভিন্ন। মেয়েটার সবকিছু বুঝতে পারে কেমন করে যেন। প্রায় এক যুগ ধরে এমনটাই হয়ে চলেছে। ভেঙে যাচ্ছ তুমি। চোখ মেলে তাকায় সিরাত। সৌমিত্রকে দেখে ঠোঁটের অগ্রভাগ প্রসারিত হয়। আকাশের বুকে রংধনুর মতো এক চিলতে হাসি উঠে। ফের মিলিয়ে যায় মেঘের আড়ালে। সৌমিত্র গত 12টা বছর ধরে সিরাতের পাশে, বন্ধুর মতো আগলে রাখে। অথচ সিরাত জানে ছেলেটা শুধু ওর বন্ধু নয়, বন্ধুর থেকে একাংশ এগিয়ে। খাবার খেয়েছ? উহু। এভাবে থাকলে চলবে? অসুস্থ হয়ে যাবে। এসো আমার সাথে, পরে খাবো। তুমি খেয়ে নিও। অপেক্ষা করলে কিন্তু অভুক্ত থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তুমি কি করে জানলে আমি না খেয়ে? এটা তো নতুন নয় সৌমিত্র। আমার সাথে থাকলে কখনোই আগে খাও না। এমনকি কাছে পিঠে না থাকলে ফোন করে জানতে চাও খেয়েছি কি না। আমি সেসব বুঝি। বিব্রত বোধ করার কথা থাকলেও অপ্রত্যাশিতভাবে সৌমিত্র চুল পরিমাণে বিব্রত হল না, বরং নীরব মুখে বসে রইল। সিরাতের এখন খারাপ লাগছে। ছেলেটা কেন এমন করে? রুসমি চোখের জল আড়াল করে বলল, মা, খুবই ভেঙে পড়েছে। তুমিও নেই। বুয়া থাকলে একটু আরাম লাগে। সেও চলে যায়। আমি আসলে সামলাতে পারছিলাম না। একা অনুভব হচ্ছিল। রুবিকে খুঁজতে এধার ওধার ঘুরতে হচ্ছে। তুমি জানো আমি গত 3 দিন ধরে ঢাকার অলি গলি ঘুরে চলেছি। আর সিরাত চট্টগ্রাম। আমাকে সাথে নিবে প্লিজ? চাচির কাছে থাকা জরুরি। রুসমি এবার কেঁদে ফেলল। গত 3 দিনে আবরাজকে কয়েকবার বলেছে সঙ্গে নেওয়ার কথা। ছেলেটা প্রতিবারই নানান ছলে বলে কৌশলে নাকচ করেছে। বাচ্চাদের মতো করলে চলবে না রুসমি। খেয়ে ঘুম দাও। তুমি খাবে না? খাবো। খাবারের প্লেট নিয়ে কেবল নড়াচড়া করে আবরাজ। সেদিকেই চেয়ে আছে রুসমি। খাবার নামছে না গলা দিয়ে। ছেলেটার মুখের গম্ভীর ভাব ওকে যন্ত্রণা দেয়। ইচ্ছে করে মিশে যেতে, কাছে টেনে নিয়ে ভরসা দিতে, আমি আছি বলে নির্ভরতা হতে। সেসব কেবল কিশোরী মনের কল্পনা। উঠে গেছে আবরাজ। ভাতের প্লেটের বেশি অংশই রয়ে গেছে। সেসব পরিষ্কার করে উঠে গেল রুসমিও। আবরাজ এবার ঘুমের তোড়জোড়ে ব্যস্ত হবে। আবার ভোর হতে না হতে ছুটে পালাবে। আসবে রাত 10টার পর। এভাবে চলেছে গত দিনগুলো। রুসমি তো এমন জীবনে অভ্যস্ত নয়। সর্বদা সাদামাটা জীবন পছন্দ। অথচ ওর জীবনটা ক্রমশ জটিল থেকে জটিলে রূপান্তরিত হয়। চোখ মুখ শক্ত করে রেখেছে আবরাজ। ঘটনাগুলো কেমন গোলকের মতো। যে পথেই যাও ফল শূন্য।
দিশাহীনভাবে চলছে কেবল। সারাটা রাত এপাশ ওপাশ করে গেল। সবে ভোর নেমেছে। আবরাজ ফজরের নামাজ শেষ করে বেরিয়ে পড়ল। হসপিটালের কাছে আসতেই সিরাতকে দেখতে পেল। মেয়েটার ভাঙা চাহনি। রুবির জীবনের নিশ্চয়তা আমরা দিতে পারব না। তবে সুজিতের জীবন ও সাধারণ নয়। সবাই সমান। জানি আমি। এবার সত্যিই আমাদের কিছু করার নেই। এর বেশি হলে ছেলেটা মারা যাবে। হতাশার এক পাহাড় এসে ধসিয়ে দিল সব। অবশেষে সিদ্ধান্ত হলো সুজিতকে বাঁচাবে। রুবির ভাগ্যে যা আছে তাই হবে। সুজিতের শ্বাসগুলো ক্রমশ বেড়ে চলেছে। হসপিটালের বেডে কাতরাচ্ছে যন্ত্রণায়। চোখের কোণ বেয়ে নেমে যায় নোনা জল। সিরাত চোখ বন্ধ করে ফেলল। খামচে ধরল দেয়াল। অন্য হাত আবরাজের হাতে রেখে বলল, মানুষ নয়, এরা জানোয়ার। স্থির হও সিরাত। আমাকে শক্তি দিয়ে তুমি হারিয়ে যেও না। খারাপ লাগছে আমার। ছেলেটার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাছাড়া ওর জীবন কতটা প্যাচমাখা। আর একটু প্রুফ কালেক্ট হলেই আমরা সবটা সামনে নিব। সিরাত আর আবরাজ আড়ালেই রইল। সুজিত যন্ত্রণায় পা দাপাচ্ছে। জান বেরিয়ে আসার জন্য লাফালাফি করছে যেন। ইনজেকশনটা বের করতেই নিজের সর্বশক্তি দিয়ে আঘাতটা করল আবরাজ। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল লোকটা। পুলিশ ও এসে পড়েছে। লোকটা পালানোর চেষ্টা করে ও পালাতে পারল না। অবশেষে ধরা পড়ল এক পাপী। বুয়া সব কাজ শেষ করে দিয়েছে। এবার যাওয়ার পালা। রুসমির খুব একা লাগে। রেবেকা বেগম ঘুমে। খাবারে ঔষধ মিশিয়ে দেওয়া হয় রোজ। না হলে যত সময় জেগে থাকে চেঁচামেচি করবে। কান্নায় ডুবে থাকে। আবরাজ সেই সকাল বেলায় বেরিয়েছে। বেলা শেষে ফিরবে, তবে সামনের একাকিত্বে ভরা সময়টা রুসমিকে কাঁদাবে। আগে এ সময়ে বই পড়ত। তারপর রুবির জন্য শরবত করত। খাবার নিয়ে মেয়েটার চয়েজের শেষ ছিল না। রূপচর্চার হরেক প্রসাধনী ঘরের কোণে। ফুরিয়ে গেলেই বায়না ধরবে, আপু শপিং করব, সাথে যাবে প্লিজ। রুসমি ব্যস্ত সময়গুলোতে নাকচ করত। আর রুবি তখন নাক ফুলিয়ে বসে থাকত। দুদিন অবধি কথা বলতো না। সেসব খুব সুন্দর ছিল। আনন্দের স্মৃতিগুলো আমাদের জীবনের কঠিন সময়ে বিষ হয়ে নামে। মনে হয় কেন এত সুন্দর ছিল সেসব। কাজ নেই কোনো। তাই রুসমি চাইল বই পড়তে। পারল না। বারংবার ঘেটে যাচ্ছে ঘটনা। এখন সন্ধ্যা। টিভিতে নতুন নিউজ চলবে। সেসবে যদি একটু আগ্রহ আসে। সন্ধ্যার টিভির নিউজটা খুলল রুসমি। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও, আর কিছু লাইন দেখেই আঁতকে উঠল প্রায়। তখনই ফোন করল আবরাজকে। আবরাজ বলল ঘটনাটা খুলে জানাতে। অথচ মেয়েটা কেবল চেঁচামেচি করছে। ভয়ার্ত কণ্ঠ। যেন এখনই জান বেরিয়ে যাবে। অগত্যা তখনই আসতে হল আবরাজের। রুসমি ড্রয়িং রুম জুড়ে পায়চারি করছিল। চিন্তা আর ভয় যেন পাগল প্রায়। আবরাজকে দেখেই ছুটে গেল। সুজিতের বাবাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমার ভয় হচ্ছে। বুঝতে পারছি না কিছু। রুবি কোথায়, কেমন আছে? ও ঠিক নেই নিশ্চয়ই। শান্ত হয়ে শুনো প্লিজ। শান্ত হই কি করে? মা জানে না এসব। মরে যাবে শুনলে। আমার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। এভাবে সবটা ঠিক হবে রুসমি? মাথার হেলমেট খুলতে খুলতে সদর দরজা দিয়ে প্রবেশ করল সিরাত। রুসমি বুঝল আবরাজের সাথেই এসেছে। তোমাকে জানতে হবে, বুঝে শুনে সামলাতে হবে সবটা। কি?
আগে স্থির হও বোন। ভেঙে পড়া যাবে না। রুবি কি ঠিক আছে সিরাত? উত্তর আছে তোমার কাছে। রুসমির উদ্বিগ্ন ভরা কণ্ঠটা ঝিম ধরিয়ে দেয়। সিরাত গোপনে শ্বাস ফেলে। আবরাজ পানি এগিয়ে দিল। পানি খাও। তুমি চটপটে আর বুদ্ধিমতী বলেই জানতাম আমি। অথচ এভাবে, যাই হোক তোমার জীবনের বড় সত্য জানতে চলেছ তুমি। এখন রুসমির ভয় বেড়ে যাচ্ছে। মেয়েটা চাতক পাখির মতো তাকিয়ে। সিরাত পাশে বসল। আগলে নিল দু হাতে। নিউজে কি শুনেছ? সুজিতের বাবা সুফিয়ান কামাল গ্রেফতার। আর কিছু? উহু। সিরাত আবরাজের দিকে তাকাল। আবরাজ খুব স্বাভাবিকভাবে তাকিয়ে। সিরাত চোখের ইশারা করল কিছু, যা রুসমির চোখ এড়ায়নি। তোমরা কি লুকাচ্ছ? কিছু লুকাব না রুসমি। তুমি আগে শান্ত হও। এবার রুসমির কণ্ঠ দৃঢ় হল। কি করে শান্ত হব বলতে পারো? আমার বোন নিখোঁজ। পরিবারটা ভেঙে যাচ্ছে। ওইদিকে সুজিতের বাবা নিজ ছেলেকে হত্যার চেষ্টায় কারাগারে। এসব স্বাভাবিক নয়। আমি বুঝতে পারছি খুব বড় কিছু হয়েছে। তোমরা প্লিজ বলবে আমায়। আমি বেশ কিছু স্থানে রুসমির নাম গুলিয়ে রুশি লিখে ফেলেছি। মূলত ওর নাম হবে রুসমি। আনিসুল সাহেবের মাথা নিচু। চোখ তুলে তাকাবার ক্ষমতা তিনি হারিয়েছেন। রুসমির জীবনে একটি আপোষস তৈরি হয়েছে। জীবনের এতগুলো বছর একসাথে থেকেও চিনতে পারেননি বাবা নামক মানুষটিকে। রেবেকা বেগম চুপ। কোনো কালেই ভালো স্বভাবের ছিলেন না আনিসুল সাহেব। তবে রেবেকা বেগম এইটুকু জানতেন স্ত্রী সন্তানদের প্রতি ওনার ভালোবাসা আছে। সেই দিকের পরিপ্রেক্ষিতে স্বামীর একাধিক অন্যায় সঙ্গ দিয়েছেন। ওনার ধারণা ছিল স্বামীর ভুলগুলোও সঠিক। তাই হয়তো এত বছর পরও তৈরি হয়নি প্রায়শ্চিত্ত। রুসমি প্রায় ভেঙে পড়েছে। বাবা সম্পর্কে একটি ঘটনা জানা ছিল। তবে সেসব কেবল ভুল ধারণা এমনটাই বোঝানো হয়েছে ওকে। কিন্তু সমস্তটা আজ পরিষ্কার। সত্যিই বহু বছর পূর্বে চাচার সাথে অন্যায় করেছে বাবা। ঘৃণায় তাকাতে পারে না রুসমি। চোখ দিয়ে অগ্নি ঝরে। অভিনয়ের জগৎটা বুঝি এত সুন্দর? অফিসিয়ালি সুজিতের বাবা সুফিয়ান কামাল হলেও প্রকৃতপক্ষে তিনি সুজিতের বাবা নন। ঘটনা বহু বছর পূর্বের। সুজিত তখন সবে কয়েক মাসের। সেই সময়ে মারা যান সুজিতের বাবা পিয়াস রহমান। অনেকটা অদ্ভুতভাবে ঘটে যায় বিষয়টা। পিয়াস রহমানের বন্ধু ছিলেন সুফিয়ান কামাল। সেই সময়ে বন্ধুর স্ত্রী তথা ইরা বেগমের পাশে দাঁড়ান। ইরা বেগমকে শ্বশুর বাড়ি থেকে অত্যাচার করা হচ্ছিল। ভদ্রমহিলা সইতে না পেরে সুফিয়ান কামালের হাতে হাত রাখেন। বিয়ে করেন ওনারা। আর তারপর চলতে থাকে সময়ে। কিন্তু সুফিয়ান কামালের ভদ্র সুন্দর চেহারার পেছনে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রূপ। ওনার প্ল্যান ছিল ভিন্ন। পিয়াস রহমানের প্রচুর সম্পত্তি ছিল, যা পাবে সুজিত। তবে সুজিতের সাথে দিনকে দিন মতের অমিল হতে থাকে। তিনি যেভাবে চাইতেন ঠিক তার উল্টো করত সুজিত। এসবে তিনি ভয় পাচ্ছিলেন। সুজিতের 18 না হলে সম্পত্তি নিয়ে কিছু করা যাচ্ছিল না। অনিশ্চয়তায় ভাসছিল দু চোখ। সে সময় সবথেকে বেশি সাপোর্ট দেন বন্ধু আনিসুল সাহেব। পেশায় আইনজীবী হলেও ব্যবসায় ধ্যান জ্ঞান ছিল। আনিসুল সাহেবের ঘটনা জানতে পেরে মাথায় মতলবটা আসে। নিজের শিক্ষার প্রভাব দেখায়। সুজিতের জন্মসনদে বয়স বৃদ্ধি করা হয়। আর তারপর ঘটে ঘটনাটা। সুজিতের সাথে শুধুমাত্র রুবির সম্পর্ক ভালো। হয়তো হৃদয় অন্য কিছুর আভাসও ছিল। সেসব খুব বড় হাতিয়ার।
রুবি যেহেতু মডেলিং করতে ভালোবাসে সেহেতু মডেলিং নিয়ে ওকে ফাঁদে ফেলা হয়। মিথ্যে বিজ্ঞাপন দেখিয়ে একটা ডেট দেওয়া হয়। সেই ডেটে আসতে বলা হয় রুবিকে। যেহেতু রুবির এক্সাম সামনে তাই বাসা থেকে এসবে সায় দিচ্ছিল না। সেই জন্যই স্কুল থেকে পালিয়ে যায় রুবি। আর সহযোগিতা করে সুজিত। তবে কে জানত সুজিতের জন্য মরণ ফাঁদ পাতা ছিল। ওরা বাসের টিকিট নেয় ঠিকই, তবে ওদের যাওয়া হয় না চট্টগ্রাম। আড়ালে নিয়ে যাওয়া হয়। রুবিকে বন্দি করে সুজিতকে বলা হয় পেপারে সাইন করতে। সুফিয়ান কামাল যে সুজিতকে পছন্দ করেন না সেসব জানা ছিল। অনেক কিছু পরিষ্কার আন্দাজেই বলে ফেলে এসব সুফিয়ান কামালের কাজ। পেপারে সাইন করে দিয়ে চেঁচামেচি করে সুজিত। এক পর্যায়ে গালাগাল করে। ফোনের এপাশ থেকে এসব সহ্য হচ্ছিল সুফিয়ান কামালের। তিনি ক্রোধে ডুবে যান। নির্দেশ করেন সুজিতকে মেরে ফেলার। ছেলেটা প্রায় আধমরা অবস্থাতেই পালিয়ে আসে। বেশি দূর যেতে পারে না। রাস্তার একপাশে জ্ঞান হারায়। আর সেখান থেকেই উদ্ধার হয় সুজিত। পুরো ঘটনাটা স্মরণ করে রুসমির চিত্ত কেঁপে ওঠে। ভেজা নয়নে বলে, আমার বাবা কি এমন ছিল? আনিসুল সাহেব নিশ্চুপ। ওনার বড় মেয়েটা একটু বেশিই ভালো প্রকৃতির। নিজের জান দিয়ে অন্যের মান রক্ষা করবে। সময় শেষ। আনিসুল সাহেবকে নিয়ে গেল পুলিশ। রেবেকা বেগম কেঁদে যাচ্ছেন। রশ্মিও কাঁদছে। অথচ ওর মস্তিষ্ক বলছে কাঁদে না। এমন বিকৃতি মস্তিষ্কের মানুষের জন্য কাঁদতে নেই। কিন্তু মন বলে বাবা তো বাবাই হয়। চোখ দুটো সামনে রাখা। রুসমির পাশে বসল সিরাত। মাথায় হাত বুলিয়ে বলল, রুবিকে দিয়া আসা হবে। মেয়েটা ভয় পেয়েছে অনেক। ইনফরমেশনের জন্য পুলিশের কাছে রেখেছে। রুবির জবান নেওয়া হলেই সব ঝামেলা শেষ। সবগুলো কথা শুনল রুসমি। এই কয়েকদিন আনিসুল সাহেবের কাছে ছিল রুবি। অথচ ভদ্রলোক কত সুন্দর অভিনয় করে গেলেন। রুসমির হৃদয় যাতনা। সিরাতের দিকে চোখ তুলে তাকায়। সব কেমন অদ্ভুত, তাই না সিরাত? কেমন? সন্তানের জবানিতে পিতার জেল। রুসমির কণ্ঠে তাচ্ছিল্য। সিরাতের খারাপই লাগল। তবু চুপ রইল। অনেকটা সময় এভাবে চলে যায়। ফিরে যাওয়ার সময় সিরাত বলে, জানো রুসমি, যারা দেশকে ভালোবাসে ওরা মানুষ নয়। রুসমি বুঝে না কথাটা। সিরাত ইস্ত হাসে। ফের বলে, ওরা পাথর। ওরা অমানুষ। ওদের হৃদয় নেই। নিজের সবথেকে কাছের মানুষ এমনকি নিজেকে গুলি করার মতো সাহস রাখতে হয়। অন্যায়কে যে প্রশ্রয় দিবে সে ও পাপীর একাংশ। তোমার মা সম্পর্কে কথাটা জানাতে নিষেধ করেছে আবরাজ। তবু বলছি, কারণ অর্ধেক সত্য পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জিনিস। তোমার মা এ সকল বিষয় জানতেন এবং সায়ও দিয়েছেন। বিস্মিত হয় রুসমি। ওর কথা হারায়। গত কয়েকদিনে করা রেবেকা বেগমের চিৎকার, মেয়ের জন্য আর্তনাদগুলো স্মরণে আনতেই রুসমির মনে হল সত্যিই কি এই দুনিয়ার সবটাই অভিনয়। নিঃসঙ্গ এক জীবনে বাস করছেন রেবেকা বেগম। বড় মেয়ের দুটি নয়ন সহ্য করতে পারে না ওনাকে। আর ছোট মেয়ে শোকে মর্মাহত। সবার থেকে গুটিয়ে থাকে। মূলত সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই পাশে। এই সকল বিষয়গুলো অসুস্থ করে দিচ্ছে ওনাকে। মানসিক আর শারীরিক দুভাবেই ভেঙে গিয়েছেন তিনি। রুসমি তবু যাচ্ছে না। অবশ্য বুয়াকে দিয়ে খবরাখবর নেয়। তবে মায়ের প্রতি যে ঘৃণা তৈরি হয়েছে তা রুসমিকে একেবারেই ছিন্ন করে দিয়েছে। কিছুদিন আগেই আরেকটি সত্য আসে চোখের পাতাতে। আবরাজের দাদার গ্রামে সম্পত্তি ছিল অনেকটা। অজপাড়া হওয়াতে সেই জমির মূল্য খুবই কম। কিছুদিন আগেই সরকার থেকে লোক পাঠানো হয়েছে। এলাকার পাশে শিল্প কারখানা তৈরি করা হবে।
ফলে হু হু করে বাড়বে জমির মূল্য। অর্ধেকটা পাবে আবরাজ, যার মূল্য হতে পারে প্রায় শতেক কোটি টাকা। এই সিংহভাগের লোভে ডুবেছিলেন আনিসুল সাহেব আর রেবেকা বেগম। তাদের পরিকল্পনা ছিল আবরাজের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলা, আর তারপর ফের সম্পত্তি আত্মসাৎ করা। তবে পরিকল্পনায় একটু পরিবর্তন আসে যখন আবরাজের সাথে দেখা হয়। লম্বাটে, সুন্দর আর সুশ্রী চেহারা দেখে ওনার মনে হয় ছেলেটাকে পরিবারের অংশ করে নিতে। আবরাজের সাথে রুসমির বিয়ে দিলে ঘটনাগুলো হতে পারে আরও সুন্দর ও ঝামেলাহীন। আবরাজের বিশাল সম্পত্তিও থাকবে ওনার দখলে। সব মিলিয়ে চমৎকার হবে বিষয়টা। তবে সেসব সফল হল না আর। গোতগ্ন দিন এসব জেনেছে রুসমি। তবে আনিসুল সাহেবের অভিনয়টা আবরাজের মস্তিষ্কে ছিল বহু পূর্বেই। ও দেখতে চেয়েছিল কত যেতে পারেন তিনি। রুসমির এখন লজ্জা লাগছে ভীষণ। এতদিনে আবরাজের সাথে একটা সুন্দর মোলায়েম সম্পর্ক তৈরি হয়েছিল বলেই ওর ধারণা। অথচ আবরাজ ভেবেছে এসবের সাথে জড়িত রুসমিও। সেই থেকে মেয়েটা উসখুস করছে। সিরাতকে আর্জেন্ট ডেকে পাঠাল। মেয়েটা আসার পর রুসমি বলল, আমি জানতাম না এসব। বিশ্বাস কর সিরাত, আমি আবরাজকে বাবার করা পরিকল্পনার জন্য ভালোবাসিনি। শেষ কথাটা বলে রুসমি বিপদে পড়ে গেল। সিরাত চমৎকার হাসল। হালকা হাতে গাল ছুঁয়ে দিয়ে বলল, ভালোবাসো? রুসমি, সিরাত, সৌমিত্র, আবরাজ এসেছে অরিতার কবরে। কবরস্থান পরিষ্কার করার লোক থাকলেও নিয়মিত পরিষ্কার করা হয় না। গত কিছু দিনে আবরাজের শ্বাস নেওয়ার সময় অবধি ছিল না। একের পর এক প্রমাণের পেছনে ছুটে পাগল হয়ে গিয়েছিল ওরা। সৌমিত্র সামান্য উসুখস করছে। মুসলিমদের কবরস্থান এতটা কাছ থেকে দেখা হয়নি ওর। ছেলেটা ভেতরে প্রবেশ করল না, গেটের কাছে দাঁড়িয়ে রইল। আবরাজ শুরুতেই বোনের কবরে হাত ছোঁয়ায়, ছোট ছোট স্পর্শ রাখে, অনুভব করে ছোট অরিতাকে। চোখ ভিজে না, তবে মনের কোণে আর্তনাদগুলো ঘুরে চলে। সিরাত ফিরে আসে, সৌমিত্রের মাথা নিচু করে রাখা। কি হলো? হু, খারাপ লাগছে? না, আসলে ভাবছিলাম মানুষের জীবন কতখানি অদ্ভুত। তোমাকে কেমন করে কি বলবো আমি জানি না। তবে এটা বলতেই হয়, গোয়েন্দা বিভাগটা তোমার জন্য সেরা। হয়তো। হয়তো কেন? যদি আর্মিতে না গিয়ে তুমি গোয়েন্দায় জয়েন করতে সিরাত, তাহলে পরিপূর্ণ হতো আমার জীবন। জবাবে উত্তর পেল না সিরাত। রুসমিও চলে এসেছে, চোখ ফোলা। সিরাত দেখল মেয়েটার বুকের যন্ত্রণা, কোথাও একটা অপ্রাপ্তি। আমি আসলে কি বলবো জানি না। পাঠকদের অপেক্ষা করানোর জন্য দুঃখিত। এক্সাম, কলেজ, কোচিং সহ সামাল দিয়ে লেখায় হাত দেওয়া হচ্ছিল মুশকিল। যাই হোক, রেসপন্স করার অনুরোধ। নিজের সমস্ত অনুভূতিকে মাটি চাপা দিয়ে রুসমি আজ কেবল আবরাজের বন্ধু। বোন শব্দটি মেনে নিতে কষ্ট হয় বিধায় মেয়েটি শুধু বন্ধু হয়ে থাকতে চায়। গত কয়েকটা দিন এত বেশি যন্ত্রণায় গত হয়েছে যে রুসমির মনে হয়েছে এই জীবনে পাওয়া না পাওয়া সব সমান। মেয়েটি এখন তুমুল গতিতে পড়াশোনা করছে। রুবি আগের মতো স্বাভাবিক, অথচ বাবা জেলে আর মা মস্তিষ্কের আন্দোলনে। মেয়েটা যেন একটু বেশিই স্বার্থপর। অবশ্য এতে ভুল নেই। এই পৃথিবী জুড়ে এত এত স্বার্থ যে মাঝে মাঝে নিজের জন্য স্বার্থপর তো হওয়াই যায়। সুজিত এখন কিছুটা সুস্থ। ইরা বেগম ইদানিং খুব যন্ত্রণায় থাকেন। ওনার মনে হয়েছে এতগুলো বছর নিজের সুখের কথা ভেবে ছেলেটার সুখ স্যাক্রিফাইস করেছেন। সুজিত অনেকবার চেষ্টা করেছে সুফিয়ান কামালের সেকেন্ড চেহারা উন্মোচন করতে, কিন্তু বারবার ছেলেকে অবিশ্বাস করেছেন ইরা।
একাকিত্ব ওকে করে তুলেছিল পাথর। তবে রুবির প্রতি একটা সফট কর্নার ছিল, তাই মেয়েটির সাথে মেশার চেষ্টা করত। মেয়েটার সান্নিধ্য ওকে সুখ দিত। তবে রুবির মনে ছিল ভিন্ন আয়োজন। সুজিতের প্রতি ওর নরম আচরণ মায়া কিংবা বন্ধুত্ব থেকে নয়, বরং টাকা আর পাওয়ারের জন্য ছিল। এসব জেনেও মেয়েটির সঙ্গ নিত সুজিত, কিন্তু এখন আর নিবে না। গত কয়েকদিনে রুবি সম্পর্কে একটি উপলব্ধি হয়েছে। মেয়েটা ওর মানসিক শান্তির থেকে দিয়েছে অধিক অবসাদ। সেই অবসাদকে শান্তিতে রূপ দেওয়ার চেষ্টা করত সুজিত। নিজের রুমের ব্যালকনিতে বসে আছে। তখনই ঘরে এলো সৌমিত্র, রুশ্মি, শিরাত আর আবরাজ। কেমন আছো সুজিত? ভালো আছি আপু। আপনারা দাঁড়িয়ে কেন, বসেন প্লিজ। বসবো নিশ্চয়ই, তার পূর্বে বলো কবে থেকে জয়েন করবে গোয়েন্দায়? সৌমিত্রের প্রশ্নে হেসে ফেলে সুজিত। একটু এগিয়ে এসে দেয়ালের সাথে ভর দেয়। এই ভাঙা চোরা দেহে গোয়েন্দা হওয়া যায় নাকি? ভাঙা চোরা দেহ? অদ্ভুত বললে তো। আমি তো বলবো তোমার মতো শক্তিশালী, সুঠাম দেহ আর বুদ্ধিমান ব্যক্তি খুব কমই আছে। সৌমিত্রকে ভীষণ পছন্দ সুজিতের। এই তো মাস কয়েক আগের কথা। সৌমিত্রের সাথে পরিচয় হলো এক বিয়ের অনুষ্ঠানে। কনের গলা থেকে গহনা চুরি হয়েছিল। কয়েক ঘন্টার মধ্যেই গহনা উদ্ধার করে দেয় সৌমিত্র। সবথেকে মজার ঘটনা হলো কনের গহনা কনে নিজেই চুরি করেছিল। অন্য একজনের সাথে সম্পর্ক ছিল কনের। সে চায়নি বিয়েটা হোক। পালিয়ে যাবে যে, সেই টাকাও নেই। তাই এত তামাশা। শেষমেশ সব রহস্যের উদ্ঘাটন হয়। ছেলেটার প্রতি আগ্রহ হয়। তারপর অল্পবিস্তর যোগাযোগ। একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠে অসম বয়সের দুটি মানুষের মাঝে। সুজিত বলেছিল তার বাবা নাকি ভালো নয়। কিছু প্রমাণ ও দেখিয়েছিল। আর তারপরই ঘটে ঘটনাটা। সৌমিত্র যখন হসপিটালের বেডে সুজিতকে দেখতে পায় তখনই আঁচ করে ফেলে, কার কাজ? সেই ধারণা আর পূর্বের কিছু প্রমাণ মিলিয়েই গড়ে তুলে বেশ শক্তপোক্ত অভিযোগ। ধীরে ধীরে সমস্তটা উন্মোচিত হয়। পুরো ঘটনাটা স্মরণ করে দীর্ঘশ্বাস ফেলল সৌমিত্র। সুজিতের শরীর বিশেষ ভালো নেই। ছোট ভাইয়ের ন্যায় স্নেহ করে। ছেলেটার সহ্য ক্ষমতা অনেক দৃঢ়। তা না হলে এত ব্যান্ডেজ নিয়ে হাঁটা চলা তো বহু দূর কথা অবধি বলা মুশকিল। সুজিতের বাসা থেকে বের হয়ে সৌমিত্র বলল, কিছু মাসের জন্য ইন্ডিয়া যাচ্ছি। নিজের খেয়াল রাখবে শিরাত। তুমি নিজের ব্যাপারে বড্ড নির্বোধ। চোখ হাসে শিরাতের। সৌমিত্র বরাবরই তাকে নির্বোধ বলে থাকে। সৌমিত্রের ধারণা নিজের প্রতি ভ্রুক্ষেপ নেই মেয়েটির। তাছাড়া রোগা পাতলা দেহ। নিজের প্রতি যত্নশীল হলে নিশ্চয়ই স্বাস্থ্যের উন্নতি হতো। সৌমিত্র চলে যায়। আবরাজের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে রুশ্মি। সেসব খেয়াল করলেও তোয়াক্কা দিচ্ছে না ছেলেটা। রুশ্মির অনুভূতি সম্পর্কে অবগত আবরাজ। শুরুর দিকে আবরাজের মনে হয়েছিল রুশ্মিও বুঝি এসবের সাথে জড়িত। কিন্তু রুশ্মির দু চোখে কিছু একটা ছিল, যা আবরাজকে বারবার ভুল প্রমাণ করতে চাইত। মনের সাথে দ্বন্দ্ব করে যখন একদমই হাঁপিয়ে এলো তখন শিরাত আশ্বস্ত করল। বলল, একটি কাঁটা যুক্ত গাছের সবথেকে সুন্দর ফুল রুশ্মি। ভরসা করা যায় চোখ বুজে। পাপী নয়, বরং পূর্ণ। সময়ের সাথে সাথে আবরাজ নিজেও সেটা উপলব্ধি করেছে। সব মিলিয়ে ঘটনাগুলো ওর হৃদয়ে বিষাদ তৈরি করল। এই যে রুশ্মি ওকে পছন্দ করে, এসব মানতে বেশ কষ্ট হয়। মেয়েটি ওর নিজের আপন বোন না হলেও তো বোন হয়। এর বাইরে অন্য কোনো নজরে দেখা আদৌ কি সম্ভব? 1 মাস পরের ঘটনা। রুবি, রুশ্মি বাগানে বসে
ছোট বাগানটায় কিছু ফুল ফুটেছে। তার মধ্যে সবথেকে সুন্দর ও আকর্ষণীয় বেলি ফুল। ফুলের গন্ধে ম ম করছে চারপাশ। রুবি প্রথমে দেখল আবরাজকে। হাই ভাইয়া। কি করছো রুবি? আমি তো ম্যাগাজিন দেখছিলাম। দেখ কি দারুণ একটা কন্টেস্ট হচ্ছে। ম্যাগাজিন আর রুবির আগ্রহ দেখে আবরাজ শুধায়, তুমি কি অংশগ্রহণ করবে? আমি তো চাই, কিন্তু গার্ডিয়ান লাগবে। আপুর 18 হয়নি। আর মা, এখন তো। আমি গার্ডিয়ান হলে তোমার সমস্যা নেই তো? চকচক করে উঠল রুবির দুটি চোখ। রুসমি ততক্ষণে কাছে চলে এসেছে। আজকাল আসো না যে। এই তো আসলাম। যাক, তবে মনে এলো আমাদের। তোমাদের সব সময় স্মরণে রাখি আমি। কিন্তু এটাও সত্য, সময়ের সাথে সাথে শারীরিক দূরত্বের সৃষ্টি হয়েছে। তাই বলে এমন নয় তোমাদের ভুলে বসেছি। মানসিক দূরত্ব তৈরি হয়নি কখনোই। দীর্ঘশ্বাস গোপন করে রুসমি। রুবি ঘরে গিয়ে কফি নিয়ে এলো। খেয়ে বলো কেমন হয়েছে। আমি বানিয়েছি। কফির স্বাদ খুব ভালো না হলেও মোটামুটি ভালো। তবু কিছুটা বাড়িয়ে বলল আবরাজ। রুবি বেশ খুশি। বস্তুত কিছু মাসে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। রুসমি সব দিক সামাল দিচ্ছে। আর রেবেকা ঘরবন্দি। নির্জনতায় থেকে বাকশক্তি হারিয়েছেন। কষ্টে কেবল দুচোখ বেয়ে নামে নোনা জলের ফোয়ারা। একটা অন্যায়ের কারণে ধ্বংসপ্রাপ্ত পরিবারটা। এখন সবাই ব্যস্ত যে যার স্বার্থ উদ্ধারে। রেবেকা বেগমের দুটি চোখ স্থির। প্রাণহীন দুটি নয়নের সামনে এসে দাঁড়িয়েছে আবরাজ। তিনি খেয়াল করেননি। আবরাজ এবার পায়ের কাছে বসল। এটা সত্য, রেবেকার কোলে কোলে বড় হয়েছে আবরাজ। রুসমি হওয়ার আগ অবধি নিজের সন্তানের মতোই বড় করেছে। রুসমি যখন হলো তখন ওদের পরিবারটা ছিল ভীষণ সুন্দর। যৌথ পরিবারে থাকা সংসারটা হুট করেই বদলে গেল। ভেঙে চুরে গেল সম্পর্কগুলো। চারপাশে এত এত অভিনয়ের ইমারত যে আজকাল আবরাজ ভয় থাকে কখন কে আবার ভেঙে দেয়। চাচি শুনতে পারছেন আমার কথা? রেবেকা শুনে নি কথাটা। রুসমি পাশে এসে দাঁড়িয়েছে। কারো ডাকে সাড়া দেয় না। চিকিৎসা করাতে চাই। কি বল? সম্মতি জানায় রুসমি। সেদিনই রেবেকাকে হসপিটালে নেওয়া হয়। ডাক্তার জানায় মানসিক অবসাদ কাটাতে পারেননি রেবেকা। ধীরে ধীরে এর প্রভাব খারাপ হতে পারে। এমনকি কোমায় চলে যাওয়ার সম্ভাবনাও আছে। এখন থেকেই চিকিৎসা আর হাসি খুশি রাখার চেষ্টা করতে হবে। বেঁচে থাকার জন্য যে মনোবল প্রয়োজন তার কদাচিৎই আছে রেবেকার মাঝে। এসব শুনে ভেঙে পড়ে রুসমি। হাজার হোক মা তো। আবরাজ খোঁজ লাগিয়ে রেবেকার চিকিৎসা করাই। ডাক্তার পরামর্শ দেয় এই ইট বালির শহর ছেড়ে একটু সবুজের মাঝে সময় কাটাতে। রুসমি সিদ্ধান্ত নেয় গ্রামে তার মামা বাড়ি যাবে। যদিও বা মামা বাড়ির অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তবে থাকতে অসুবিধা হবে না। খাওয়া সহ অন্যান্য প্রয়োজনীয় খরচ দিলেই হবে। কিন্তু বেঁকে বসে রুবি। কিছু দিন হলো ফ্যাশনের ক্লাসে আসা যাওয়া করছে। অডিশন হলো গত সপ্তাহে। বেশ ভালো চলছে সব। কিছু দিন পরই চ্যানেলের প্রোগ্রাম। এসব ফেলে সে যেতে চায় না। রুসমি খুব রেগে গিয়েছিল। বেশ কথাও শোনায়। রুবির হৃদয়ে যে স্বার্থপরতার বীজ বপন হয়েছে তা ভবিষ্যতের জন্য সুখময় নয়। কিন্তু একটা পরিবারে বাবা মাই যখন অন্যায়কারী, তখন সন্তান যদি খারাপ হয়েই যায়, এতে সন্তানকে কি দোষ দেওয়া চলে? সেই কারণেই হয়তো রুসমিকে দমে যেতে হল। সিরাত এ বিষয়ে সাহায্য করল। চেনা জানা এক মহিলা হোস্টেলে থাকার ব্যবস্থা করা হল রুবির। এসব নিয়ে রুবি ভাবছে না আপাতত। ওর শুধু স্বপ্নের ডানা ছুঁতে পারলেই হল।
রুসমি আর রেবেকা বেগমকে ট্রেনে উঠানোর সময় ইস্ট জ্বালা করছিল আবরাজের হৃদয়ে। হঠাৎই রুসমির জন্য ভীষণ মায়া হতে লাগল। মেয়েটির কোমল দুটি গাল লাল হয়ে উঠেছে, ফর্সা মুখে নির্ঘুম রাতের চিহ্ন, দুটি চোখ বেকুল, এসব যেন আবরাজের বুকে সূচের মতো বিধে। রুসমি ও তাকিয়ে, ছলছল দুটি নয়ন, আবরাজের দুটি হাত মুঠোবন্দি করে ঠোঁটে ছোঁয়ায়। আবরাজ নিরুত্তর। রুসমির হৃদয় ভাঙে, অনেকটা দ্রুত গত হয় সময়ে। যাওয়ার সময় রুসমি বলে, আমার এই জন্মের সকল সুখ বৃথা হয়ে গেল তোমাকে না পাওয়ায়। যদি ফের জন্ম হয় তাহলে চাইব তোমার হাতে হাত রেখে যেন হয় আমার শেষ পথ চলা। অরির কবরের পাশে থাকা গাছটা প্রায় শুকিয়ে এসেছে। আবরাজের হৃদয় ধক করে উঠে। আজকাল ব্যস্ততায় আসা হয় না, যত্ন নেওয়া হয় না গাছগুলোর, নিয়ম করে অরিকে মনেও করা হয় না, চোখের জলও ফেলা হয় না। তবে মাঝে মাঝে বুকের একাংশ ছ্যাঁত করে উঠে। কিছু দিন পূর্বেই একটি অনন্য কাজ করেছে আবরাজ। পৈতৃক সম্পত্তির প্রায় সবটাই দান করে দিয়েছে এতিমখানায়, যেখানে ছোট ছোট শিশুদের অবস্থান। বাবা মাহীনা বাচ্চাগুলোর ভবিষ্যৎ তৈরি হবে সেই টাকায়, পড়াশোনা করবে, আর ভালো পুষ্টিকর খাবারও পাবে। প্রায় অর্ধশতাধিক শিশুর জন্য বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ। 18 বছর অবধি সকল দেখাশোনা করা হবে। একটি সুন্দর ভবিষ্যৎ হবে। আবরাজ কিংবা অরির মতো কষ্টে দিন যাবে না মা বাবাহীন বাচ্চাগুলো। ছেলেটা একটু অদ্ভুত প্রকৃতির। এই যে কোটি কোটি টাকার সম্পত্তি দান করল, অথচ একটা প্রেস মিটিং তো বহুদূর কাউকেই জানতে দিল না। অনেকটা নীরবে রইল ঘটনাটা, কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ রইল বিষয়টা। আবরাজের এই মহৎ দান সত্যিই প্রশংসনীয়। তবে আবরাজের ধারণা এসব তো ওর বাবা দাদার অর্জন, তাদের সম্পদ। এসব অর্জনে তো ওর এক বিন্দু ঘাম ঝরেনি, তাহলে ক্রেডিট কেন যাবে ওর নামে? সিরাত কারো সাথে ফোনে কথা বলছিল। আবরাজকে ব্যতিব্যস্ত আর ভগ্ন দেখে ছুটে এলো। কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন তোমায়? গাছটা মরে গেছে, দেখ কি হয়ে গেল। আমার বোনটা নিশ্চয়ই ভালো নেই, ভাইয়ের সাথে রাগ করেছে। সিরাত তাকায় তৎক্ষণাৎ, অর্ধমৃত প্রায়। মেয়েটির হৃদয় নাড়া দিল। আবরাজ ফের গাছের গোড়া খুঁড়ে, তারপর কিছু সার আর পানি দেয়। সিরাত অদ্ভুতভাবে দেখল সবটা। হঠাৎই এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করে মেয়েটি। গাছের মতো প্রতিটা সম্পর্কের ও যত্নের প্রয়োজন, নতুবা সম্পর্কগুলো মরে যায় গাছের মতোই। প্রায় ঘণ্টা খানেক ধরে অরির কবরের চারপাশ পরিষ্কার করল আবরাজ। গাছগুলোকে তরতাজা দেখার জন্য দু চোখে আকাশসম বেকুলতা। বালুতে ভরে গেছে শরীর। সিরাত এগিয়ে এসে মুছে দিল কপালের ডান পাশ। ঘেমে গেছো, পরিশ্রান্ত লাগছে, আসো একটু বিশ্রাম করবে। বিশ্রাম আর পরিশ্রান্ত, এসব তো অনেক রেয়ার জিনিস সিরাত। আমার জীবনে পরিশ্রান্ত, বিশ্রাম এসব মূল্যবান শব্দ নেই। সঙ্গে সঙ্গে জবাব করল সিরাত, এটা ভুল। প্রতিটা মানুষই পরিশ্রান্ত হয়, তাকে বিশ্রাম নিতে হয়, নতুবা জীবনের শুরুতেই হেরে যেতে হয়। মৌন রইল আবরাজ। সিরাত খাবার এনেছে, ব্যাগ থেকে একে একে সব নামিয়ে রাখল। আবরাজের চোখ এখনো অরির কবরে। মেয়েটা শুয়ে আছে ওইটুকু ঘরে। কতগুলো দিন হলো একাকী জীবনের। আচ্ছা, অরির কি মনে আছে ভাইয়ের কথা? এই যে অরির জন্য আবরাজের এত কষ্ট হয়, অরির ও কি কষ্ট হয় ভাইয়ের জন্য? কি হলো, খাচ্ছ না কেন? এই তো খাবো। বিরিয়ানির প্যাকেট খুলতেই আবরাজের চোখ ভিজে উঠে। সিরাত বুঝতে পারে
বিষয়টাকে মসৃণ করতে বলে জানো তো আমার মা বলতো পৃথিবীর সমস্ত সুখ হার মেনে যাবে জান্নাতের একটি আলোতেই। তাহলে ভেবে দেখ হরি কতটা আনন্দে। আবরাজ তাকিয়ে রইল কেবল। সিরাত আরও কিছু বলল। ছেলেটার মাঝে তেমন প্রতিক্রিয়া নেই। সিরাত হতাশ হল। আবরাজের হাতে হাত রাখল। এক ভরসা আর স্বস্তির হাত। সেনাবাহিনীতে জয়েন করার জন্য বেশ কিছু টাকা প্রয়োজন। আবরাজের কাছে তেমন কোনো টাকা পয়সা নেই। সবটাই দান করেছে এতিমখানায়। এই মুহূর্তে কি করা উচিত ঠিক মাথায় আসছে না। এদিকে শপথ নিয়েছে নিজের দেশকে ভালোবেসে গ্রহণ করবে। দেশের পথে উৎসর্গ করবে নিজের জীবন। নিজ শপথ থেকে সরে আসতে চাচ্ছে না ছেলেটা। এতে করে নিজের ব্যক্তিত্বকে অপমান করা হবে। ছেলেটির মাথায় চট করেই বুদ্ধি এলো। বাড়িটা পুড়ে গেছে তবে জমি তো রয়েছে। শহরের বাসা ছিল। সামান্য জায়গা হলে ও বিক্রি করলে বেশ অনেক টাকা পাওয়া যাবে। ছেলেটি মনে মনে স্থির করল জমিটা বিক্রি করবে। পরদিনই লোক লাগিয়ে দেয়। প্রচণ্ড খিদে পেয়েছে। হাতে অবশিষ্ট রয়েছে সামান্য কিছু অর্থ। যতদিন না জায়গাটা বিক্রি হয় ততদিন অবধি বেশ হিসেব করে চলতে হবে। রোজ ভাত খেলে ও আজ ভাত খেল না। বরং দোকান থেকে শুকনো রুটি কলা কিনে লাঞ্চ সেরে নিল। এতে করে ৩০ টাকা বেঁচে গেল। যা দিয়ে আরেক বেলার খাবার হয়ে যাবে। হেঁটে হেঁটেই মাঠে আসে ছেলেটি। সেখানে আগে থেকেই অবস্থান করছিল সিরাত। আবরাজকে দেখে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। মেয়েটা দারুণ লম্বা। ৫৬ বা তার কাছাকাছি। হাইটে সেনাবাহিনীতে বিনা সংকোচে চান্স পেয়ে যাবে মেয়েটি। অবশ্য আবরাজ নিজেও অত্যধিক লম্বা। তাই চান্স পেতে কোনোরকম অসুবিধা হবে না। তবে বডি স্ট্রাকচার নিয়ে হরেক রকমের ঝামেলা। নানা রকমের ফিটনেস রাখতে হয়। হাঁটতে হাঁটতে সিরাত বলল, কি ভাবছ তুমি? ভাবলাম ফিটনেসের দিকে নজর রাখতে হবে। অবশ্যই রাখতে হবে। শোনো, নিজেকে এমনভাবে গড়তে হবে যাতে করে প্রথম ধাপেই টিকে যাও। যে জীবনে একবার হেরে যায় তার উঠে আসতে অনেক সময় লাগে। হ্যাঁ, একটা কথা বলবো? নিশ্চয়ই। ছেলেটার হাত ধরে সিরাত। অবাক হল না আবরাজ। মেয়েটা একটু গায়ে পড়াই বটে তবে প্রচণ্ড রকমের ভালো মানুষ। আবরাজ বলল, কি হলো বললে নাকি বলবে? তুমি টাকার টেনশন করছো তাই না? প্লিজ আমার থেকে এই সামান্য উপহার গ্রহণ করো। ধন্যবাদ সিরাত, তবে আমি এই টাকা গ্রহণ করতে পারবো না। কিন্তু কেন? আমার বাবার রেখে যাওয়া সম্পদটা এখনো রয়েছে। সেটা যতদিন অবধি আছে আমি সাহায্য নিতে পারবো না। না হয় উপর থেকেই বাবা কষ্ট পাবেন। ফোঁস করে দম ফেলল মেয়েটি। কতবার এই কথাটা বোঝানো হয়েছে জানা নেই ওর। তবে আবরাজের আত্মসম্মান বোধ এত বেশি যে একটা কানা করি ও নিবে না। এই নীতি বদলানোর সাধ্য কারো নেই। দুজনে কিছু শরীর চর্চা করতে লাগল। শরীর ফিট রাখার জন্য এই সাধারণ শরীর চর্চাগুলো জরুরি। জগিং শেষে একটা বেঞ্চে এসে বসল দুজনেই। একটা জুসের বোতল এগিয়ে দিল সিরাত। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আবরাজ। নাকি সুরে মেয়েটা বলল, প্লিজ এটাকে অন্তত নাকচ করো না। এটা জুস মাত্র, টাকার পাহাড় না। হেসে ফেলল ছেলেটা। মেয়েটার হাত থেকে বোতল নিয়ে জুস পান করল। এই পৃথিবীতে একজন বন্ধু পেল বটে, যে সমস্ত কিছু জেনেও নির্দ্বিধায় ওর সঙ্গে হাতে হাত রেখে এগোচ্ছে। সত্যি বলতে কে আপন আর কেই বা পর তা বোঝা মুশকিল। না হলে সামান্য কারণে রাই চলে গেল ওর থেকে। 2 মাস পেরোলে ও বাড়িটা বিক্রি করতে পারল না আবরাজ। আবারও পুরনো সেই জবটা নিয়েছে।
মাঝে কয়েক মাস মন মানসিকতা ঠিক ছিল না, সেই কারণেই জবটা ছেড়ে দিয়েছিল। ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। বিসিএস করলে সেনাবাহিনীর বড় পদে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। সিরাত নিজে ও বিসিএস করবে বলে ঠিক করেছে। তবে কুমিল্লা থেকে ঢাকা এসে পড়াশোনা করবে বলে স্থির করে মেয়েটি। কষ্টের কথা মাথায় নেই, শুধু নিজ লক্ষ্যকে পূরণ করার চেষ্টা। মেয়েটা বড় ভালো আর উঁচু মনের, এই নিয়ে দ্বিধা নেই। আবরাজের সাথে ছায়া হয়ে রয়েছে। এই ব্যস্ত দুনিয়ায় স্বস্তিময় একটি নাম সিরাত। অন্তত আবরাজের কাছে তেমনই লাগে। কিছু কাগজপত্রের জন্য কলেজে এসেছে ছেলেটা। তখনই দেখা হয় রাইয়ের সাথে। মেয়েটা বেশ অনেকখানি শুকিয়ে গেছে। মুখের সেই মাধুর্যতা নেই, কেমন যেন লাগছে দেখতে। হতাশাগ্রস্ত হয়ে অন্যদিক ফিরে হাঁটা লাগায় আবরাজ। ঝড়ের বেগে এসে পথিমধ্যে বাধা দিল রাই। ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা। আবরাজের দিকে তাকিয়ে বলল, কেমন আছো তুমি? ভালো। আমাকে জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা করার কি আছে, নিশ্চয়ই ভালোই আছো। মেয়েটা সামান্য হাসল, চোখে মুখে দুঃখের ছাপ। তবে কেন যেন মেয়েটিকে প্রশ্ন করতে ইচ্ছে হয় না। আগাতে চাইলেই হাতটা ধরে ফেলল রাই। চোখ দুটোয় রাজ্যের ক্লান্তি। আমাকে মাফ করে দিও আবরাজ। আমি আসলেই ভুল করেছি, খুব বড় ভুল। মাফ চাওয়ার কিছু নেই রাই। তোমার মনে হয়েছিল আমি উপযুক্ত নই তাই চলে গেছ। ইটস ওকে। মেয়েটা ডুকরে কেঁদে ওঠে, ক্রন্দনরত মুখে লাল লাল দাগের ছোপ। মায়া হয় খুব, তাই হালকা হাতে মেয়েটির মাথায় হাত বুলায় আবরাজ। কাঁদছ কেন? নাক টেনে তাকায় রাই। চোখে মুখে বিদ্রূপের হাসি। তবে সে বিদ্রূপ নিজের জন্য। আমি ভুল করেছিলাম আবরাজ। রকি আমাকে ঠকিয়েছে। অন্য মেয়েকে বিয়ে করবে এখন। কেঁদো না, আরও ভালো কাউকে পাবে তুমি। ভালো কাউকে পাবো? হাসালে আমায়। আমি তো এখন প্রেগনেন্ট। শেষোক্ত কথায় মাথাটা চক্কর দিয়ে উঠল ছেলেটার। এর মানে রাই ছেলেটার সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে। শুকনো ঢোক গিলল আবরাজ। রাই কিছু বলবে তার আগেই চলে যায়। মাটিতে বসে পড়ে রাই। সবার মতো আবরাজ ও বুঝি ঘৃণা করে ওকে। ঘাসের উপর পা মেলে দিয়ে বসে আছে আবরাজ। পাশেই গুটি কয়েক পাথর রাখা। আনমনেই একটা একটা করে পাথর ছুঁড়ে ফেলছে নদীতে। পানিতে হালকা শব্দ করে পাথরগুলো ডুবে যাচ্ছে। অতলে হারিয়ে যাচ্ছে এরা। বেশ অনেকক্ষণ ধরে ছেলেটার হেয়ালি পানা দেখে চলেছে সিরাত। এবার প্রশ্ন করা উচিত, তাই ধপ করে পাশে বসল। অথচ আবরাজের ধ্যান ভাঙল না। মেয়েটার ভ্রু সামান্য কুঁচকে গেল। কণ্ঠে রস এনে বলল, কি ভাবছ? কোনো উত্তর করল না আবরাজ। ওর ধ্যান জ্ঞান সমস্ত কিছু পৃথিবী থেকে বেরিয়ে কল্পনার জগতে মেতেছে। সব এখন বহু দূরে। হালকা হাতে ধাক্কা দিতেই সচকিত হয় ছেলেটা। সিরাতকে বসে থাকতে দেখে লম্বা হাসে। কখন এলে? অনেকক্ষণ হল। অথচ তুমি দেখলে না। আচ্ছা, কি হয়েছে তোমার? আরে কি হবে, কিছুই হয়নি। দীর্ঘশ্বাস লুকিয়ে কথাগুলো বলল আবরাজ। তবে মেয়েটা অনেক চতুর প্রকৃতির, তাই সহজেই বুঝে গেল আবরাজ লুকাতে চাচ্ছে বিষয়টা। দুজনেই নীরবতা পালন করছে। গোধূলি বেলার শেষ প্রহর নেমেছে ধরায়। আবরাজ নীরবতা ভাঙে। কি অদ্ভুত দুনিয়ার নিয়ম। প্রেমিকের কাছে নিজেকে ন্যস্ত করে দিতে একটুও বুক কাঁপে না। ভাবে নাইন ফিউচার কি হবে। পরে যখন ধোঁকা খায় তখন কেঁদে বুক ভাসায়। এত সফট মনের কেন হয় মেয়েরা?
একটা কথা বলতো, নারীর শরীর এতটাই মূল্যহীন? কি করে মেয়েরা ভুলে যায় এসব? সামান্য মিষ্টি কথায় ভুলে যায়, নিজেকে অসম্মানিত করে বসে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সিরাত উত্তর করল, এই ভুলের জন্য দায়ী কারা বলতো? এই ভুলের জন্য দায়ী সে নিজেই। কারণ এমন অপকর্ম করেছে সে, যার ফল নিশ্চিত ভুগতে হবে। হ্যাঁ, সেটাই। তবে এর প্রতিকার সম্ভব নয়? সম্ভব। তবে ধরে বেঁধে সংসার হয়? আবরাজ উত্তর করল না। সত্যিই বলতে প্রচণ্ড বাজে অনুভূতি হচ্ছে রায়ের জন্য। হাজার হোক, একটা সময় দুজনে একটা সম্পর্কে জড়িয়েছিল। একটু হলেও ফিলিং ছিল নিশ্চয়ই। হঠাৎ এসব কেন বললে বলতো? এমনিই বললাম। এক্সারসাইজ করবে না? উহু, আজ সন্ধ্যা দেখব। দেখবে না? মৃদু হাসল আবরাজ। দুজনের মাঝে রয়েছে সামান্য ব্যবধান। এই দূরত্ব বজায় রেখেই সুন্দর এক সন্ধ্যা দেখল দুজনে। ক্যাফেতে বসে রয়েছে আবরাজ। যার জন্য অপেক্ষা করছে তার আসার কথা ছিল আরও ২০ মিনিট আগে। তবে এখন অবধি পৌঁছায়নি। উপায় না পেয়ে কল করতে গেল ছেলেটা। ঠিক তখনই একটি শব্দ কানে এসে বাজে। পেছনে ঘুরতেই রকি বলল, সৈয়দ আবরাজ, আপনিই তো সে যার সাথে আমার দেখা হয়েছিল কয়েক মাস আগে? হ্যাঁ। যাক, চিনতে পেরেছেন। হাত মিলায় দুজনে। রকির আচরণ নম্র। ছেলেটা যে এই কাজ করতে পারে বিশ্বাসই হচ্ছে না। যেন আকাশ কুসুম কল্পনা। কফির অর্ডার করে আবরাজ। কফি দিতেই চুমুক দিয়ে বলল, সরি, একটু লেট হয়ে গেছে। তাহলে বলুন, কোনো কারণে জরুরি তলব? আপনি রায়ের বয়ফ্রেন্ড, তাই না? উহু, মানে? আমি তো নিজে দেখেছি। আপনি ঠিকই দেখেছেন। আর আমি রায়ের বয়ফ্রেন্ড ছিলাম, এখন নেই। ভ্রু কুঁচকে তাকায় আবরাজ। রকি সামান্য হাসল। কফি কাপ রেখে হাতের সামনে রাখল একটি পাজেল। সেটা নিয়ে খেলছে এখন। আপনি তো রায়ের এক্স, এম আই রাইট? বিব্রত হয় আবরাজ। রকি ফের বলে, যে মেয়েটা আপনাকে ছেড়ে দিল সামান্য কারণে, সে আমাকে ছাড়বে না এর কোনো নিশ্চয়তা আছে? দেখুন মিস্টার রকি, আমার আর আপনার বিষয়টা আলাদা। আপনি ওর গর্ভে থাকা সন্তানের বাবা। ছেলেটার মুখটা কঠোর হয়ে গেল। কফির মগটা চেপে ধরল। সামান্য উত্তেজিত কণ্ঠে বলল, আমার সাথে ফিজিক্যাল গেছে মানলাম, অন্য কারো সাথে যায়নি, এর প্রমাণ কি? আমি বলাতে সুর সুর করে চলে এসেছে। নিশ্চয় আপনিও। কথার মাঝে থামিয়ে দিল আবরাজ। নিজেকে শান্ত রেখেই বলল, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। কখনো চুমুও খাইনি আমি। ছেলেটা দীর্ঘশ্বাস ফেলল। এসব কথা বলতে ভালো লাগছে না। আমার পক্ষে এত মহান হওয়া সম্ভব নয় মিস্টার সৈয়দ আবরাজ। আপনি নেহাতই ভালো মানুষ, তাই ওর হয়ে সাফাই গাইছেন। রকি, আমার কথা শুনুন। আমাকে মাফ করবেন। আর একটা সত্যি কি জানেন, রাইকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। তবে ওর শাস্তি পাওয়া জরুরি। ছেলেটা চলে গেল। অদ্ভুতভাবে তাকিয়ে রইল আবরাজ। এ কেমন ভালোবাসা? তবে শেষোক্ত কথাটা যে মিথ্যে নয় তা বেশ ভালোই বুঝতে পারল আবরাজ। দীর্ঘশ্বাস টেনে উঠে দাঁড়ায়। এর বেশি কি বা করতে পারে ও? মনে এক রাশ বিষণ্ণতা নিয়ে এগিয়ে যাচ্ছে ছেলেটা। এই একটা দোষ। কারো দুঃখ সইতে পারে না। হঠাৎ করেই একটা গাড়ি এসে থামে ওর কাছে। অন্যমনস্ক থাকায় কিছুটা ভয় পেয়ে যায়। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে এগুতে থাকে। গাড়ি থেকে নেমে আসেন অফিসার আবুল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারে লোকটা আজ অনেকদিন পর পুলিশের ফরমাল ড্রেসে। এই পোশাক গায়ে রেখেই তো দেশপ্রেমের মর্মার্থ বুঝিয়েছিল ওকে।
আমি খুব খুশি হয়েছি তুমি দেশকে নিজের সাথে এগিয়ে নিতে অংশগ্রহণ করছো। ধন্যবাদ স্যার। আম প্রাউড অফ ইউ মাই বয়। ছেলেটা দুর্ভেদ্য হাসল। লোকটা সত্যিই খুব ভালো। তিনি আর বললেন, আসো রাস্তার ধারে বসে চা খাওয়া যাক। মাথাটা কাত করে সম্মতি জানায় আবরাজ। চায়ের দোকানে এসে আবরাজ বলে, দুটো চিনি ছাড়া লিকার চা দিবেন। আবুল অবাক হলেন না, কারণ এর লাস্টবার তিনি যখন আবরাজের সাথে দেখা করেছিলেন তখনও ছিল চায়ের আড্ডা। ছেলেটা সেবার দেশদ্রোহীদের ধরতে বেশ সাহায্য করেছে। স্কেচ করিয়েছিল একদম সঠিক নির্দেশনায়, আর সেই সুবাদেই শাস্তি প্রদান করতে পেরেছে দেশদ্রোহীদের। এর মধ্য থেকে একটা বিষয় খুব অবাক করেছে ওনাকে। আবরাজ নিজের করা প্রতিটা ভালো কাজ লুকিয়ে যাচ্ছে, বরাবরই বলে বিষয়টা যেন পাঁচ কান না হয়। কারণ ও চায় না এই মিশনগুলোতে কে সাহায্য করেছে তা কেউ জানুক। দুজনেই বেশ কিছুটা সময় নিয়ে চা পান করল। আবুল বললেন, তোমাকে একটা কথা জানাতে এসেছি। কি কথা? সিরাত আমার মেয়ে। কথাটা যেন ধনুকের মতো বুকে এসে বিঁধে। ছেলেটার চাহনি দেখে হেসে ফেললেন আবুল। আশ্বস্ত করে বললেন, রিল্যাক্স, আমিই পাঠিয়েছিলাম ওকে তোমার মনটাকে দেশপ্রেমের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি জানি তুমি পারবে। কি বলবে বুঝতে পারল না আবরাজ। ছেলেটার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন আবুল। যাওয়ার পূর্বে একটি কার্ড প্রদান করলেন, যেটাতে লেখা আছে ভালো কাজগুলোর জন্য সরকারিভাবে আবরাজ আর সিরাতকে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। 1 টাকাও দিতে হবে না, চলবে।